তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, এটা তো স্যার অলরেডি আমরা মাধ্যমিক লেভেলে তো শিখেছি, কিন্তু এখন তাহলে আমরা কি শিখতে চলেছি ক্লাস 11 লেভেলে এসে? দেখো, দ্বিঘাত সমীকরণ যখন আমরা নাম দেখছি, আমরা মাধ্যমিকের নামের সঙ্গে সামান্য একটু পার্থক্য লক্ষ্য করছি, যে সেক্ষেত্রে লেখা ছিল এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ সেই দ্বিঘাত সমীকরণের যে আকার আমরা দেখেছিলাম ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই ফর্মে ছিল। আর সেক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদের পাশে নোট আউট করা ছিল, যে a নট ইকুয়াল টু 0 এবং a b c বাস্তব সংখ্যা হবে। কিন্তু এখন ক্লাস 11-এ যখন আমরা কমপ্লেক্স নাম্বার পড়েছি, তখন দেখেছি যে বাস্তব নাম্বার ছাড়াও, বাস্তব সংখ্যা ছাড়াও আরও কিছু নম্বর আমাদের সংখ্যার মধ্যে এক্সিস্ট করে, আর তাদেরকে আমরা ইমাজিনারি নাম্বার বলে থাকি। তখন এখন এই দ্বিঘাত সমীকরণের যে এ বি এবং সি, অর্থাৎ x² সহগ, এক্সের সহগ এবং কনস্ট্যান্ট যে টার্ম, সেটির এখন বাস্তব সংখ্যা না হয়েও ইমাজিনারি নাম্বারও হতে পারে। এটি তো প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে এক চল, আমরা মাধ্যমিক লেভেলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কথা বলেছিলাম। এবার এক্ষেত্রে চল দুটিও হতে পারে, অর্থাৎ আমি যদি বলি যে ax² না বলে xy প্লাস y প্লাস 2x এরকম টাইপের কিছু যদি আমার ইকুয়েশন দেখি, যেখানে x এবং y দুটি ভিন্ন ভিন্ন চলের কথা বলছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু দ্বিঘাত সমীকরণ আমরা এখানে ফেস করতে পারি। মাধ্যমিক লেভেলে আমরা কিছু কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে সলভ করব, অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর, সিদ্ধান্ত সূত্র, এরগুলির প্রয়োগ করেছি। কিছু ইকুয়েশন থেকে আমরা দেখেছি তার রুটগুলির কীরূপ মান হতে পারে বা তার প্রকৃতি কীরূপ হতে পারে, এর ওপরেই কিন্তু বিষয়টি দাঁড়িয়েছিল। এখন আমরা যখন ফাংশন শিখে গেছি, আমরা যখন ফাংশনে কাজ করতে শিখে গেছি, তখন আমরা এই দ্বিঘাত সমীকরণের শুধুমাত্র কাজ আর রুট নির্ণয় বা বীজ নির্ণয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আরও অনেক বিষয় এর সীমাবদ্ধতা বেড়ে গেছে। আমরা সেই বেড়ে যাওয়ার বিষয়গুলি নিয়েই কাজ করব, কিন্তু তার পূর্বে আমাদের ছোটোখাটো কিছু কেন কিন্তু আমরা থেকেই গেছি। ছোট বয়সে আমরা অনেক কিছু কেন এই দ্বিঘাত সমীকরণে এসেছে, সেই কেনগুলির উত্তর হয়তো পেয়েছি, হয়তো পাইনি। আগে সেই কেনগুলির উত্তর খোঁজার প্রথমে চেষ্টা করব। হচ্ছে এক, যে এই যে সমীকরণটি দেখছো প্রথম, এইটিকে দ্বিঘাত সমীকরণ বলা হয় কি না? কারণ দ্বিঘাত সমীকরণের যে ডেফিনেশন অনুসারে আমাকে বুঝতে হবে যে দ্বিঘাত সমীকরণের ডেফিনেশন অনুসারে কোনো একটি ইকুয়েশন প্রথমে কাকে বলে? আমরা বলেছে যে দুটি সংখ্যামালার মধ্যে সমতা থাকবে মানে দুটি সংখ্যামালার মধ্যে যদি মিডিলে একটি ইকুয়াল টু সাইন থাকে, তাহলে সেক্ষেত্রে সমীকরণ বলা হয়। এখন সেই সমীকরণে যদি ভেরিয়েবলের সর্বাধিক ঘাত যেটি, সেটি সেই সমীকরণটি এক ঘাত হবে না দু ঘাত হবে, তার উপর ডিপেন্ড করে। তাহলে এই সমীকরণে দেখতে পাচ্ছি আমরা এর সর্বাধিক ঘাত হচ্ছে 2, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ বলা যেতে পারে কি এই টাইপের সমীকরণকে? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, প্রতিটি দ্বিঘাত সমীকরণে আমরা দুইটি রুটই দেখেছি। আমরা দেখেছি যে একটি দ্বিঘাত সমীকরণে দুইটি রুটই হয়ে থাকে। দুইটি বা কেন, তিনটি নয় কেন? আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে একটি দ্বিঘাত সমীকরণে দুইটি মাত্র রুট হবে? এটি দ্বিতীয় কোশ্চেন। তৃতীয় কোশ্চেন, নিরূপক যখন নেগেটিভ আমরা দেখেছি, অর্থাৎ ডি যখন লেস দ্যান 0 আমাকে বলা হয়েছে, নিরূপক মানে কি? মানে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 যদি সমীকরণের b² মাইনাস 4ac কে নিরূপক বলা হয়ে থাকে, সেটি যদি লেস দ্যান ইকুয়াল টু 0 হয়, তাহলে বাস্তব বীজ পাবো না বলা হয়েছিল সেক্ষেত্রে মাধ্যমিক লেভেলে। এখন আমাদের কোশ্চেন আসতে পারে, যদি নেগেটিভ হয় তাহলে কীরূপ রুট হতে পারে? তার সঙ্গে সঙ্গে চলের ঘাত সংখ্যার উপর বীজের নির্ভর করে কি, মানে নির্ভর কেনই বা করে? তো আমরা শিখেছি যে সমীকরণে যত ঘাত সমীকরণ হবে তার ততগুলি বীজ থাকা সম্ভব, মানে তার থেকে বেশি হবে না, ম্যাক্সিমাম ততগুলি বীজ থাকা সম্ভব। কিন্তু সেটির উপর ডিপেন্ড কেন করে, সেটিও তো কোশ্চেন আসে। তাহলে আমরা সেই বিষয়গুলি আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। যে এই সমীকরণটি, অর্থাৎ x-2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x² মাইনাস 4x প্লাস 4 যেটি দেওয়া আছে এটি, এবং x² মাইনাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, এই দুটি কখন আমরা সমীকরণ বলে থাকবো কি বলে থাকবো না, আর কেনই বা সমীকরণ বলবো বা বলবো না?
দেখো আমরা যদি এই প্রথম যে সমীকরণে আমরা যদি এক্সের ভ্যালু 1, এক্সের ভ্যালু 2, এক্সের ভ্যালু 3 অথবা 0 অথবা -1 অথবা -2 অথবা 100 অথবা 2000 আমরা যা মনের মতন ইচ্ছা মান বসাই না কেন, লক্ষ্য করে দেখব আমরা যদি মান বসাই আমরা লক্ষ্য করে দেখব যে এটি কিন্তু লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে। অর্থাৎ বাম পক্ষের যে মান পাবো আমরা এই এক্স ইজ ইকুয়াল টু 1 বসিয়ে বা 2 বসিয়ে আমরা ডান পক্ষেও সেই মান বসালে কিন্তু সমান সমান ভ্যালু প্রদান করবে। কারণ কি কেন করবে? কারণ দেখো লক্ষ্য করো, যদি এক্সকে আমরা এ ধরি আর 2কে যদি আমরা বি ধরি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, সেটি হচ্ছে ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক সেই ফর্মে কিন্তু রিপ্রেজেন্ট হচ্ছে, মানে আমরা যেটি ফর্মুলা শিখেছি সেই ফর্মেই লেখা আছে। তাহলে স্বাভাবিকভাবে এ এবং বি এর সকল মানের জন্যই কিন্তু এটি ইজ ইকুয়াল টু এটি হবে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে এক্সের সকল মানের জন্য এটি ইজ ইকুয়াল টু এটি হবে। এটি তো ক্লিয়ার। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখো এটির জন্য এক্সের কিছু নির্দিষ্ট মানের জন্যই কিন্তু এই সমীকরণের সমাধান হতে পারে। অর্থাৎ কি মানে বলতে চাইলাম, দেখো আমরা যদি আমরা ফ্যাক্টরাইজেশন মেথড বের করি তাহলে 4 3 12 4x মাইনাস 3x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, एक्स कमन निले एक्स माइनस 4 माइनस 3 कमन निले एक्स माइनस 4 इज इक्वल टू 0 माने एक्स माइनस 4 इंटू एक्स माइनस 3 इज इक्वल टू 0 अर्थात एक्स इज इक्वल टू 4 एवं 3 अर्थात लक्ष्य करे देखबो जे एक्सर भैलू यदि 4 एवं 3 बसाई, लक्ष्य करे देखी 4 स्क्वायर प्रथमे 4 बसिए दिচ্ছি 7 इंटू 4 प्लस 12 अर्थात 16 माइनस 4 साथे 28 प्लस 12 इज इक्वल टू 0 आसছে। আবার 3ও যদি বসাই তাহলে 3 স্কোয়ার মানে 7 इंटू 3 प्लस 12 অর্থাৎ 3 স্কোয়ার মানে 9, 7 3 21 প্লাস 12 12 আর 9 21 মানে 0। অর্থাৎ লক্ষ্য করছি এই এক্সের এই দুটি মান অর্থাৎ 4 এবং 3 ব্যতীত 4 এবং 3 ব্যতীত বাকি এমন কোনো মান বের করা পসিবল নয়, সেটি বাস্তব হোক বা ইমাজিনারি মান হোক যাই বলো না কেন, এমন কোনো এই মহাবিশ্বের কোনো সংখ্যা আমি বের করতে পারবো না 4 এবং 3 ব্যতীত, যার জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে। অর্থাৎ প্রথম যে ইকুয়েশনটি আমরা দেখলাম সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ভেরিয়েবলের এক্স না বলে আমরা যদি আরও সফলভাবে বলি যে এক্সের যে কোনো ভ্যালুর জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে। আর এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এক্সের পার্টিকুলারলি একদম নির্দিষ্টভাবে দুইটি মানের জন্যই কিন্তু লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে। একই রকমভাবে তুমি যদি নেক্সট একটি এক্সাম্পল যেটি দিচ্ছি সেটিও a মাইনাস বি হোল স্কোয়ারের মতন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখন এক্স ইজ ইকুয়াল টু 1 ওয়াই ইজ ইকুয়াল টু 1 অথবা এক্স ইজ ইকুয়াল টু 2 ওয়াই ইজ ইকুয়াল টু অথবা এক্স ইজ ইকুয়াল টু 1 ওয়াই ইজ ইকুয়াল টু 3, এরকম যাই বসাও না কেন তুমি লক্ষ্য করবে এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের যেটি ভ্যালু হবে সেটি সব সময় এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে সমান হবে, কারণ এটি একটি ফর্মুলাকে নির্দেশ করছে। কিন্তু উল্টো রকমভাবে যে এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, পার্টিকুলারলি এইটি দেখবে লক্ষ্য করবে এক্স এবং ওয়াইয়ের কিছু নির্দিষ্ট মানের জন্য অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 1 এবং ওয়াই ইজ ইকুয়াল টু 1 এরকম কিছু নির্দিষ্ট মানের জন্যই কিন্তু লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে থাকবে। তাহলে এই যে প্রথম সমীকরণ দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই বা এক্স বলো না কেন বা তিনটি ভেরিয়েবল যাই হোক না কেন তাদের যে কোনো মানের জন্য লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে। এই প্রকৃতির বা এইরকম দেখতে যে সমীকরণগুলি আমরা দেখতে পাবো তাদের স্পেশালি তাদের একটি নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে, সেটিকে তাকে বলা হয় অভেদ বা আইডেন্টিটি। অর্থাৎ এই মহাবিশ্বে যত বীজগাণিতিক তুমি সূত্র দেখতে পাবে অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার বা a প্লাস বি হোল কিউব, মানে এই মহাবিশ্বের যত বীজগাণিতিক তুমি সংখ্যা দেখতে পাবে সবগুলি কিন্তু অভেদকেই নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে সমীকরণের একটি নির্দিষ্ট টাইপের একটি বিষয় যেখানে সেই ভেরিয়েবলের যে কোনো মানের জন্য সত্য, তাহলে সেই টাইপের আমরা সমীকরণকে বলবো অভেদ। ঠিক আছে, তাহলে আমাদের ডেফিনেশন যদি আমরা ম্যাথমেটিক্যাল একদম পারফেক্ট ডেফিনেশন যদি বলতে হয় তাহলে এইরকম অভেদ হলো দুটি প্রদত্ত সংখ্যামালার সমতা সম্পর্ক বিবৃতি। সমতা সম্পর্কনের মাঝে একটি ইকুয়াল থাকে আমরা দেখেছি দুই দিকে, তাহলে সমতা সম্পর্কিত বিবৃতি যা ওই সংখ্যামালা দুটির মধ্যে উপস্থিত সকল চলের যে কোনো মানের, এটি কিন্তু ইম্পর্টেন্ট,
এই কথাটি ইম্পর্টেন্ট এখানে, যে কোনো মানের জন্য, অর্থাৎ আমরা a মাইনাস বি হোল স্কোয়ার যে লিখছিলাম, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যে লিখেছিলাম, তাহলে a এবং b এর যে কোনো মানের জন্য এটি কিন্তু সত্য। আর এই দিকে এবং এদিকের সমতা বজায় রেখেছে কিন্তু মানের ইকুয়াল চিহ্নটি, ঠিক আছে। এটি একটি সংখ্যামালা, এটি একটি সংখ্যামালা। দ্বিতীয় সমীকরণের ডেফিনেশন কি বলছে? সমীকরণ হলো দুটি প্রদত্ত সংখ্যামালার মধ্যে সমতা সম্পর্কিত এমন একটি বিবৃতি, মানে ওটিও একটি বিবৃতি এবং সেটি সংখ্যামালা নিয়েই, অর্থাৎ আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 = 0, সেক্ষেত্রেও এটি এবং এটি দুটি সংখ্যামালা, সেই সংখ্যামালা মাঝে ইকুয়াল সাইন আছে, অর্থাৎ সমতা সম্পর্কিতই এটিও তথ্য দিচ্ছে। কিন্তু এর নিয়ম হচ্ছে এই চলগুলির এক বা একাধিক সুনির্দিষ্ট, এখানে এই বিষয়টি ইম্পর্টেন্ট, সুনির্দিষ্ট মানের জন্য, মানে পার্টিকুলারলি কিছু মানের জন্য এর লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড হবে, বা সমতাটি কিন্তু বজায় থাকবে। তাহলে বুঝলাম যে অভেদ কাকে বলে, সমীকরণ কাকে বলে। তাই ছোট্ট কোশ্চেন যদি আমাকে দিয়ে কেউ ঘাবড়ে দেওয়ার চেষ্টা করে যে কোনটি অভেদ এবং কোনটি সমীকরণ বলো, বা একে আমরা সমীকরণ বলতে পারি কিনা, বা এরকম টাইপের যদি কোনো কোশ্চেন থাকে, আমার মনে হয় তোমার ডাউট কোনো রকম থাকবে না। তাহলে আমরা বুঝলাম আজকের এটা এসে যে আইডেন্টিটি বা অভেদ কাকে বলে। বীজগণিতের যে কোনো ফর্মুলা, সেই প্রত্যেকটি ফর্মুলা কিন্তু একটি অভেদের মধ্যে পড়ছে। এবার তাদের যদি আমাকে ক্লিয়ারলি যদি আমাকে বলে দেয়, আমাকে যদি বলে যে তুমি এর পার্থক্যগুলি নোট করে বলো, তাহলে সেটি এইভাবে আমরা মনে রাখবো, এটি স্ক্রিনশট করে রাখতে পারবো নিজের সুবিধার জন্য। এরকম কোশ্চেন তো পড়বে না, তোমাদের প্যাটার্নে নেই, কিন্তু যদি কখনো এরকম কোশ্চেন মাথায় আসে, তাহলে তার অ্যান্সার যেন ক্লিয়ার স্বচ্ছভাবে হয়ে থাকে যে চলের যে কোনো মানের জন্য এই বিবৃতি সত্য হয়, অভেদের ক্ষেত্রে চলের নির্দিষ্ট মানের জন্য কিন্তু সত্য হয়। আর বীজের সংখ্যা চলের ঘাতের উপর নির্ভর করে না, অর্থাৎ এমনি দেখলাম যে আইডেন্টিটির ক্ষেত্রে মানে অভেদের ক্ষেত্রে দেখলাম অসংখ্য বীজ থাকতে পারে। বীজ মানে কি? এক্স মানে ভেরিয়েবল ভ্যালু, যার জন্য লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড হয়ে থাকে। তাহলে সেই বীজ কিন্তু অসংখ্য হয়ে থাকে। এক্সাম্পলের কথা যদি ভেবে থাকি যে এই এক্সের ভ্যালু দেখো 1 2 3 4, অসংখ্য এক্সের ভ্যালু নিতে পারি, তার মানে এর যে মান, এর যে বীজের সংখ্যা, সেটি কিন্তু এর যে হাইয়েস্ট পাওয়ার অর্থাৎ 2, তার উপর নির্ভর করলো না। কিন্তু দেখো এখানে এই দ্বিতীয় সমীকরণটির ক্ষেত্রে এর যে হাইয়েস্ট পাওয়ার অর্থাৎ এর দ্বিঘাত সমীকরণ, তার পাওয়ারের উপর কিন্তু নির্ভর করলো এর কতগুলি বীজ হবে। দেখো 2টি বীজ পাওয়া গেছে, তাই না? পাওয়ার দুটি বীজ পাওয়া গেছে। তাহলে আমরা এই দুটির পার্থক্য কিন্তু ভালোভাবে জাস্টিফাই করে ফেলেছি। এবার আমরা নেক্সট আসছি যে একটি সমীকরণের বীজ কাকে বলে। সমীকরণের বীজ, হ্যাঁ, এর দ্বিঘাত সমীকরণ হতে পারে, আমরা ত্রিঘাত সমীকরণ হতে পারে, যাই হোক না কেন, তার বীজ কাকে বলছে সেটি কিন্তু এবার আমার কোশ্চেন। দেখো আমরা নর্মালি আমরা যখন ফাংশন পড়েছি তখন একটা জিনিস লক্ষ্য করেছি যে ফাংশানে f(x) কিছু বলে দেয়, অর্থাৎ x + 5, এটি চল একঘাত সমীকরণ। এখন একে আমরা অন্যরকমভাবে y = x + 5ও লিখে থাকি, তাই না? আমরা fx-কে এইভাবেও লিখতে থাকবে। আরেকটি আমাকে ফাংশন বলে দিচ্ছে f(x), আমি এখানে g(x)ও লিখতে পারি, আমি g(x) লিখলাম। সেটি আমাকে বলে দিচ্ছে এরকম যে x² - 4x - 5, ঠিক আছে? মানে এটির একটি দ্বিঘাত সমীকরণ বলেছে, কারণ এর সর্বাধিক ঘাত হচ্ছে, জানি এই বিষয়টা আমাদের মাধ্যমিক লেভেল আইডিয়া আছে যে সংখ্যামালার ঘাত মানে ভেরিয়েবলের যে ঘাত, সর্বাধিক যে ঘাতটি হয় তার উপর বিচার করা হয় যে সেটি একঘাত সমীকরণ হবে না দ্বিঘাত সমীকরণ হবে। এখন প্রথম যে ফাংশনটি, সেই ফাংশনের ভেরিয়েবল কি? ফাংশনের ভেরিয়েবল হচ্ছে এক্স, তার মাথায় কত কিছু নাই, মানে একঘাত আছে, তাহলে এটি কিন্তু একঘাত সমীকরণ। আর এই যে এই সংখ্যামালার যে ভেরিয়েবল আছে মানে অর্থাৎ এক্স, তার মাথায় স্কোয়ার আছে অর্থাৎ 2 আছে, তাহলে এক্ষেত্রে আমরা এর দ্বিঘাত সমীকরণ বলে থাকবো। যদি কখনো এটি মাথায় রাখবো বা মনে বাড়িয়ে দিই যে ধরো কোনো ক্ষেত্রে এরকম একটা আছে ফাংশন t(x), একটা ফাংশন দেওয়া আছে x² y + y³ x প্লাস xy প্লাস কিছু 5 এরকম কিছু একটা দিয়ে দিল, ঠিক আছে? হাবি যাবি। তো তোমার যদি এখানে কোশ্চেন করা হয় যে এই সংখ্যামালাটির, এই যে সংখ্যামালা বা এই যে ফাংশনটির এর ঘাত কত, এই সংখ্যামালাটির ঘাত কত, তুমি কীভাবে বলবে? তুমি দেখবে এর হাইয়েস্ট পাওয়ার কী আছে, হাইয়েস্ট পাওয়ার দেখতে পাচ্ছি এক্সের মাথায় 2 আছে, ওয়াইয়ের মাথায় 3 আছে, তার মানে 3টি হাইয়েস্ট, তার মানে এর নিশ্চয়ই এই সংখ্যামালার হাইয়েস্ট পাওয়ার যখন 3, তাহলে এই
তিন ঘাত সমীকরণ হতে পারে, ত্রিঘাত সমীকরণ হতে পারে। কিন্তু বিষয় হচ্ছে যখন ভেরিয়েবল দুটি হবে আমাদের মাথায় রাখবো ভেরিয়েবলগুলির কাউন্ট হয়, অর্থাৎ এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। আমাদের এই ভেরিয়েবলের মাথায় যে পাওয়ার সেটি অ্যাড করতে হয়, অর্থাৎ এর ক্ষেত্রে এদের যে পাওয়ার সেটি হলো 2 + 1 অর্থাৎ 3, এর ক্ষেত্রে 3 + 1 = 4, এখানে 1 + 1 = 2। এখন এদের মধ্যে সব থেকে যোগ করার পর এটি হচ্ছে 3, এটি হচ্ছে 4, অর্থাৎ 4 হচ্ছে এদের সর্বাধিক ঘাত, অর্থাৎ এই সমীকরণটি কিন্তু 4 ঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু নির্বাচন করি। এখন আমরা আসল বিষয়ে আসি। ঠিক আছে, এবার আমরা আসল বিষয়ে কিন্তু আসি। এখন আমরা লক্ষ্য করলাম যে এটি একটি সমীকরণ। এখন এই সমীকরণ আমরা যখন নির্ণয় করতে গেছি তখন আমরা মাধ্যমিক লেভেলে যখন স্থানাঙ্ক জ্যামিতি পড়েছি তখন কিন্তু এইভাবে y = x + 1y কে দেখেছি, বা y = x² - 4x - 5 কে দেখেছি। কিন্তু এখন আমরা যখন মাধ্যমিক লেভেলে যখন কোনো কিছু আমাকে বীজ বের করতে বলে তখন আমরা লক্ষ্য করেছি ক্লিয়ারলি যে x + 5 = 0 বলে দেয়, অথবা x² - 4x - 5 = 0 বলে দেয়। এই 0 কোন 0? এই 0 y = 0 করার পর এই অবস্থায় আসে। অর্থাৎ আমরা যদি বলি যে এখান থেকে এখানে আসার পর জন্য কি হয়েছে, আমরা ওয়াইয়ের জায়গাতে 0 পুট করেছি, বা এখান থেকে আসার পরে কি করেছি আমরা, এটা আসতে গিয়ে আমাকে y = 0 পুট করেছি। এখন y = 0 কেন পুট করেছি? কারণ আমি যদি একটু গ্রাফিক্যালি একটু কনসেপ্টকে ক্লিয়ার করার চেষ্টা করি, এটি হচ্ছে x অ্যাক্সিস, এটি হচ্ছে y অ্যাক্সিস, y ড্যাশ, এটি x ড্যাশ। এখন y যদি 0 হয়, আমরা স্থানাঙ্কের নিরিখে দেখি যে y যদি 0 হয় এবং y যদি 0 করার পর x এর ভ্যালু বের করি, তাহলে এখান থেকে কী পাবো, এখান থেকে পাবো x = -5। অর্থাৎ এর ক্ষেত্রে y যখন 0 তখন x = -5, অর্থাৎ আমরা -5,0 এই যে স্থানাঙ্ক সেটি যদি বের করি তাহলে মোটামুটি এটি এরকম কোনো একটি জায়গায় হবে, -5,0, মানে 0 যখন y তখন মানে এই x এক্সিসের ওপরে অবস্থিত হবে। দ্বিতীয়টি, এটির জন্য আমরা যদি যদি এর সলিউশন বের করি তাহলে লক্ষ্য করে দেখব এর x এর দুইটি ভ্যালু পাচ্ছি, x = একটি -5 পাবো, এই +5 পাবো, আর x = -1 পাবো। ঠিক আছে, এটি তোমরা করতে পারো। কীভাবে করতে পারো, আমরা ফ্যাক্টরাইজেশন মেথডকে ইউজ করতে পারি যে x² - 4x - 5 = 0, x² - 5x + x - 5 = 0, বা x - 5 + 1 x - 5 = 0, অর্থাৎ x = 5 এবং x +1 মানে x -1 আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আমরা x এর ভ্যালু বের করতে পারি ক্লিয়ারলি। তোমরা যেহেতু ফ্যাক্টরাইজেশন মেথড জানো সেই জন্য আমি সেই বিষয়ে আমি গেলাম না, যারা জানো না তার জন্য একটা পার্টিকুলার একটা স্পেশাল ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা যদি ফ্যাক্টরাইজেশন বিষয়ে এখন ডাউট থেকে থাকে সেখান থেকে তুমি দেখে নিতে পারো। এখন তাহলে x এর কী ভ্যালু পেলাম, ভালো করে যদি লিখি, x এর ভ্যালু আমি পেলাম x +5 আর x -1। ঠিক আছে, এই ভ্যালু পেলাম। ঠিক আছে, কোথায়, কখন, যখন y = 0, অর্থাৎ আমরা দুটি কোঅর্ডিনেটস পেলাম। সেই কোঅর্ডিনেটসগুলি হলো যে 5,0 আর -1,0। আমরা যদি এই পয়েন্ট দুটিকে যদি প্লট করি এই লেখচিত্রে, আর -1,0 এইরকম একটি পজিশনে হবে, 5,0 ঠিক এইরকম একটি পজিশনে হবে। লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমরা রুট কাকে বলে, রুট হচ্ছে y-কে 0 করার পর x এর যে ভ্যালু বের করি, অর্থাৎ y-কে 0 করার পর x এর যে ভ্যালু বের করি, অর্থাৎ তার অর্থ হচ্ছে x এর যে ভ্যালুর জন্য y 0 হবে। আমরা যদি এবার ফাংশনের নিরিখে বলি যে x এর যে ভ্যালুর জন্য আউটপুট হিসাবে ফাংশনটি 0কে দেবে, ঠিক সেই আমরা x এর ভ্যালুগুলিকে আমরা বীজ বলে থাকি। ঠিক আছে, ক্লিয়ার হলো না হয়তো বা। আমি আবার ভালোভাবে বলছি যে ফাংশনের নিরিখে, ফাংশন আমরা কি দেখেছি, আউটপুট এবং ইনপুট। একটা ফাংশনের x হচ্ছে, ধরো এই gx ফাংশনটিকে ধরো, এই gx ফাংশনটির x হচ্ছে ইনপুট, এবং এরপরে যে এই উত্তরটি বেরোবে x এর ইনপুট দেওয়ার পরে পুরো যে অ্যান্সারটি বেরোবে সেটি হচ্ছে আউটপুট। ঠিক আছে, এখন x এর
যে যে ইনপুটের জন্য আউটপুট শূন্য হবে, অর্থাৎ ওয়াই জিরো হওয়ার কথার অর্থ কি, ওয়াই জিরো হওয়ার অর্থ হচ্ছে এদের আউটপুট শূন্য হবে। কার জন্য? এক্স ইজ ইকুয়াল টু 5 এবং -1 জন্য। অর্থাৎ ইনপুট, যে যে ইনপুটের জন্য আউটপুট শূন্য হবে তাকে আমরা সেই সমীকরণের বীজ বলে থাকবো বা ফাংশনের বীজ বলে থাকবো। একই রকমভাবে এটির ক্ষেত্রেও দেখো যে এখানে যদি এক্স যদি -5 হয় তাহলে এই সমীকরণের আউটপুট হয়ে যাবে শূন্য। তাহলে আমরা এর আউটপুটকে যখন দেখতে গেলাম তখন দেখলাম আউটপুট শূন্য করার জন্য আমরা যে গ্যাপ পেলাম বা পয়েন্টগুলিকে বসালে আমরা লক্ষ্য করলাম সেটি কিন্তু এক্স অ্যাক্সিসের উপরেই অবস্থিত হবে। কারণ ওয়াই ইজ ইকুয়াল টু 0 তখনই সম্ভব যখন সেটি এক্স অ্যাক্সিসের উপরে সেই পয়েন্টগুলি অবস্থিত। সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো, কারণ কি, এটি হচ্ছে 1,0, এটি 2,0, এটি 3,0, এভাবে চলতে থাকবে, এটি 5,0। অর্থাৎ ওয়াই যখন 0 করব তখন সেই পয়েন্টটি পার্টিকুলারলি এক্স অ্যাক্সিসের ওপরে হবে। এই জ্ঞানটা কিন্তু তোমাদের মধ্যে থেকে যাওয়া উচিত। অর্থাৎ গ্রাফিক্যালি যদি রুট মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের ওপরে অবস্থিত পয়েন্টগুলি, ঠিক আছে। এবার যখন ইমাজিনারিতে গেছি তখন দেখেছি সেই পয়েন্টগুলি আর এক্স অ্যাক্সিসের উপরে আসে না। যদি কোনো রুট ধরো, কখনো ক্ষেত্রে আমরা কমপ্লেক্স নাম্বারে কি বলেছি, রুট সবসময় যে বাস্তবই হবে তার ক্ষেত্রে কোনো ধারণা নেই, সেটি ইমাজিনারি হতে পারে। তখন কিন্তু এই এক্স অ্যাক্সিসের ওপরে কিন্তু সেই মানগুলি হবে না, তখন সেটি এরকম কোনো একটি জায়গাতে সেই মানগুলি হতে পারে বা এই নিচে কোনো একটি জায়গাতে হতে পারে। যখন কোনো একটি সমীকরণের বা কোনো একটি ফাংশনের রুট যখন ইমাজিনারি হয়ে যাবে তখন এক্স অ্যাক্সিসের ওপরে সে লাই করবে না, সে পয়েন্টটি লাই করবে না, ঠিক আছে। এটি মাথায় রেখে দাও। এবার আমরা এই ডিপে যদি আমরা জানতে চাই এবার এই বিষয়ে, সেজন্য আমরা কমপ্লেক্স নাম্বারে কিন্তু পার্টিকুলারলি কমপ্লেক্স নাম্বারে কিন্তু আমরা ভালোভাবে এই বিষয়টি আলোচনা করেছি। এবার আমরা এখন দেখো যেটি বললাম আমি রুটের ব্যাপারে, দেখো এই দুটি সমীকরণ আছে, এই দুটি সমীকরণের ক্ষেত্রেও তুমি যদি তার রুট বের করতে যাও তাহলে লক্ষ্য করবে যে রুটগুলি পাবে, সেই রুটগুলির যে মান সেটি কিন্তু এক্স অ্যাক্সিসের ওপরে অবস্থিত এই পয়েন্টগুলিকেই নির্দেশ করছে। তুমি যদি এটি গ্রাফিক্যালি যদি দেখার চেষ্টা করো তাহলে ঠিক এরকমই দেখবে। তাহলে এর রিয়েল ভ্যালু যে ক্ষেত্রে যে ফাংশনের রিয়েল ভ্যালুতে মান দেবে সেই ক্ষেত্রে দেখবো এক্স অ্যাক্সিসকে সেই লেখচিত্রটি টাচ করে গেছে বা সেই পয়েন্টে টাচ করেছে। বোঝাতে পেরেছি? এবার আমরা আরেকটি কনসেপ্টে আসি, সেই কনসেপ্টটি কি এবার দেখার চেষ্টা করি। এবার যখন আমরা রুট সম্পর্কে আমাদের একটা আইডিয়া এসছে তখন আমরা বীজগণিতের মৌলিক উপপাদ্য, আমরা বীজগণিত তো পড়ছি কিন্তু তার যে মৌলিক উপপাদ্য সেটি যদি না পড়ি তাহলে সেই বিষয়ে আমাদের ধারণা আসা কিন্তু অসম্ভব হয়ে যাবে। কারণ বীজগণিত আমাদের কাজই হচ্ছে সংখ্যামালা নিয়ে। এখন সেই সংখ্যামালার একটি বিশেষ ধর্ম হচ্ছে যে প্রতিটি বহুপদী সমীকরণের অন্ততপক্ষে একটি বাস্তব বা কাল্পনিক বীজ থাকবে। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিবৃতি, যেটি ম্যাথামেটিক্যাল বিবৃতি বা যেটি আমাকে বীজগণিতের মৌলিক উপপাদ্য বলা হয়ে থাকে। কি বলছে? যে কোনো প্রতিটি বহুপদী সমীকরণ, অর্থাৎ তুমি একটি বহুপদী সমীকরণ আজ পর্যন্ত যেরকমই বহুপদী সমীকরণ দেখে থাকো না কেন তার সর্বাধিক কতগুলি রুট হবে সে বিষয়ে আমরা আইডিয়া করেছি। আমাকে বলা হয়েছে যে যদি কোনো একটি সমীকরণের তার যে ঘাত সংখ্যা, মানে কোনো একটি সমীকরণের যত সংখ্যক ঘাত হয়ে থাকে তার তত সংখ্যক সে বীজ দিয়ে থাকে বা তত সংখ্যক সে ভ্যালু দিয়ে থাকে বা তত সংখ্যক তার সমাধান হয়ে থাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, যে কোনো পলিনোমিয়ালসে কিন্তু একটি কিন্তু সমাধান থাকবে। এরকম কখনোই হবে না যে তুমি একটি বহুপদী সমীকরণ তো তুলে নিলে সেই সমীকরণের কোনো সমাধানই নেই। যেমন আমরা আগে যখন আমাদের কমপ্লেক্স নাম্বারের কোনো আইডিয়া ছিল না তখন আমাদের বলা হতো যে x² + 1 = 0, এই সমীকরণের কোনো রূপ সমাধান নেই। কেন নেই? কারণ x² = -1। এখন এই এক্সের এমন কোনো এক্স বাস্তব সংখ্যা, ধরো এক্সের মান যদি বাস্তব হয়ে থাকে তাহলে এক্সের এমন কোনো বাস্তব ভ্যালু পুট করলে তার মান -1 হওয়া ইম্পসিবল। তুমি বলবে কেন ইম্পসিবল? দেখো এক্সের ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে কী হবে? x² হবে 0। যদি x = যদি -1 বসাই সেক্ষেত্রেও হবে 1, x = 1 বসালে সেক্ষেত্রেও মান পাবো 1। অর্থাৎ আমি পজিটিভ, নেগেটিভ, 0 যাই বসাই না কেন আমি -1 কখনোই এই আউটপুট হিসাবে বের করতে পারবো না x = যখন বাস্তব সংখ্যার মধ্যে থাকবে। মানে এক্সের ভ্যালু বাস্তব হলে এর মান কখনোই বের করতে পারবো না। তখন আমরা ক্লিয়ারলি বলে দিতাম এর কোনো বীজ নির্ণয় করা পসিবল নয়।
কিন্তু পরে যখন গণিতজ্ঞরা কাল্পনিক বা ইমাজিনারি নাম্বারের কথা ভাবলো তখন দেখলো এক্ষেত্রে আই যদি আমি বসাই আই অর্থাৎ আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, আমি পাচ্ছি আই স্কোয়ার, আই মানে কি স্কোয়ার রুট অফ -1, তার স্কোয়ার করলে আমি -1 পাবো। তাহলে এই যে একে আমরা কি আইকে আমরা কি বলে থাকি ইমাজিনারি ইউনিট বলে থাকি, তাই না, ইমাজিনারি ইউনিট বলে থাকি। তাহলে এই যে কনসেপ্টটি এলো তখন এটি বোঝা গেল হ্যাঁ তার মানে যে কোনো অ্যালজেব্রিক যদি আমাকে বহুপদী সমীকরণ দেওয়া থাকে, যে কোনো বহুপদী সমীকরণ আমাকে দেওয়া থাকে তাহলে তার কমপক্ষে একটি তো বাস্তব অথবা কাল্পনিক, বাস্তব এবং কাল্পনিক যাই হোক না কেন, সেটি কাল্পনিক হতে পারে বাস্তব হতে পারে, বীজ কিন্তু থাকবেই, বীজ কিন্তু থাকবেই। এই কনসেপ্টটি কিন্তু এলো, আর একে আমরা মনে রাখবো, এটিকে বলা হয় বীজগণিতের মৌলিক উপপাদ্য বা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা হিসাবে। এবার আমরা যে কনসেপ্টটি আসছি সেটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ এবং তার আকার। আমরা এর আকার সম্পর্কে তোমাদের সবাই ধারণা আছে, তুমি এখনই বলবে কেন না স্যার, এই তো আমরা শিখেছি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটিকেই তো দ্বিঘাত সমীকরণ বলা হয় যেখানে a নট ইকুয়াল টু 0। খুব ভালো কথা, এটি অ্যাকচুয়ালি এটি বলা হয়। তার সঙ্গে সঙ্গে তুমি বলবে স্যার এ বি সি কিন্তু রিয়েল নাম্বার বা বাস্তব হতে হবে, এটা আমরা পড়েছিলাম স্যার, আমাদেরকে ভালোভাবে টিচাররা কিন্তু মাধ্যমিক লেভেলে শিখিয়েছিল যে এই পয়েন্টগুলি কিন্তু বলতেই হবে। এখন এসে উচ্চ মাধ্যমিকে এসে যখন আমরা বুঝলাম যে বাস্তব সংখ্যা ছাড়াও আরও কিছু মান থেকে থাকে আর সেটি ইমাজিনারি নাম্বার, তখন এইটি চেঞ্জ হয়ে গেল x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0, অর্থাৎ ABC যে বাস্তব হতেই হবে এরকম কোনোরকম বাধ্যবাধকতা নেই। ABC ইমাজিনারি নাম্বারও হতে পারে, অর্থাৎ এখানে x² প্লাস b এর জায়গায় b থাকলো, ঠিক আছে, প্লাস c ইজ ইকুয়াল টু 0, এরকমও কিন্তু হতে পারে, কোনো অসুবিধা নেই, সেটিও কিন্তু দ্বিঘাত সমীকরণই বলে থাকবো। সেখানে রিয়েল কোএফিসিয়েন্ট থাকবে না, সেখানে ইমাজিনারি কোএফিসিয়েন্ট থাকতে পারে, আর এই নিয়ে আলোচনা করবো আমরা, আজকে নাই, আমরা নেক্সট ভিডিওতে। তো আমরা বুঝলাম যে এই যে সমীকরণটি পেলাম এটি একটি দ্বিঘাত সমীকরণ পেলাম, কিন্তু এখানে আমরা একচল দ্বিঘাত সমীকরণের আকার হিসাবে দেখলাম। এবার দ্বিচল দ্বিঘাত সমীকরণ হতে পারে, হ্যাঁ হতে পারে। তার আকার কীরকম হবে? তার আকার এরকম হবে ax² প্লাস by² প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, ঠিক আছে। এবার এক্ষেত্রে মাথায় রাখবো এ বি সি, কখনো এখানে মাথায় রাখবো এ বি সি একত্রে 0 হতে পারে না, ঠিক আছে। এবার এই যে আমি অপেক্ষকটি দেখলাম, এই যে ফাংশনটি দেখলাম, এটিকে আমরা কিন্তু দেখো এখানে আমরা এ বি সি এগুলো বা এ বি এইচ এইগুলি যেগুলো, এইগুলো কিন্তু কি, এইগুলি এখানে এ বি এইচ হবে, এটি এ বি এইচ হবে, ঠিক আছে। এখন এই এ বি এইচ এগুলো কি, এগুলো যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে, সেটি ইমাজিনারি হোক রিয়েল হোক, ঠিক আছে। আর এক্স এবং ওয়াই এখানে আমার ভেরিয়েবল, এক্স ওয়াই এগুলো ভেরিয়েবল, ঠিক আছে। আমি কি বলেছিলাম, ভেরিয়েবলের ঘাত কী করে দেখবো, আমরা যদি দুটি ভেরিয়েবলের কথা হয় তাহলে ঘাত দেখবো, এখানে দুটি আছে ওকে, এখানে দুটি আছে ওকে, এর মাথায় এক আছে, এর মাথায় এক আছে, এর মাথায় এক আছে, এখানে এক আছে, তার মানে সর্বাধিক ঘাত হচ্ছে এখানে যদি যোগও করি সেটিও 2 আসছে, অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণ। যদি কখনো এরকম চলে আসে x² প্লাস by³ তাহলে কিন্তু হবে না, কারণ এটি কিউব হয়ে যাবে। অথবা যদি এরকম চলে আসে আরেকটি ভেরিয়েবল 2hxyz, আরেকটি ভেরিয়েবল z চলে এলো, সেক্ষেত্রে 1 + 1 + 3, অর্থাৎ 1 + 1 + ঘাতগুলি যোগ করলে, অর্থাৎ তিনটি ভেরিয়েবলের ঘাত যদি যোগ করে যেটি পাবো সেটি হবে সর্বাধিক ঘাত। তাহলে এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দুটি ভেরিয়েবলের ক্ষেত্রে এরকম আকার হয়ে থাকে। কি বুঝলাম, যে ঘাত নির্ভর করে ভেরিয়েবলের মাথার পাওয়ারের উপর, আর ভেরিয়েবল যখন দুইটি হবে তখন তাদের মাথার পাওয়ারগুলো আমরা যোগ করে দেখব যে তার সংখ্যামালাটির ঘাত কত হচ্ছে। এরপরে যে বিষয়টি যাচ্ছে সেটি হচ্ছে যে কোনো দ্বিঘাত সমীকরণে দুটি এবং কেবলমাত্র দুটি বীজ থাকে। এখন আমরা মাধ্যমিক লেভেলে একটি দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণে যেখানে a নট ইকুয়াল টু 0, এই সমীকরণে যদি বীজ বের করতে বলতো, আমরা ফ্যাক্টরাইজেশন মেথড ছাড়াও আমরা আরেকটি বিষয় শিখেছিলাম, সেটি হচ্ছে শ্রীধর আচার্য সূত্র, যেখানে বলা হয়েছিল বীজগুলি এরকম হবে x ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b²
-4ac/2a এই আকারে থাকবে। তার অর্থ কি? তার অর্থ একটি বীজ হবে -b প্লাস একটি বীজ হবে -b প্লাস √b² -4ac/2a, আরেকটি বীজ হবে -b -√b² -4ac/2a। এই দুটি বীজ পাওয়া যাবে কোনো একটি দ্বিঘাত সমীকরণে। কিন্তু আমাকে এটি প্রমাণ করতে হবে যে যে কোনো দ্বিঘাত সমীকরণে দুটি এবং কেবলমাত্র দুটি বীজ পাওয়া যায়। অর্থাৎ আমি যদি ভেবে নিই যে না, একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ পাওয়া যায় না, তিনটি বীজ পাওয়া যায়, সেটি কি পসিবল? তুমি বলবে কেন পসিবল না, হতেই পারে। তাহলে আমরা প্রুফ করি। আমরা সর্বপ্রথমে এটি তো চাই যে আমরা দেখি যে হ্যাঁ, আমরা যদি ভেবে নিই যে হ্যাঁ হতে পারে, তাহলে কেন হবে না? তাহলে আমরা ধরে নিই, সর্বপ্রথমে ধরে নিই যে হ্যাঁ ax² প্লাস bx প্লাস c এই সমীকরণের তিনটি বীজ আছে। এই সমীকরণে তিনটি বীজ আছে, আর সেই তিনটি বীজ হচ্ছে আলফা, বিটা এবং গামা। আমরা ধরে নিচ্ছি এই সমীকরণের এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি =0। এই সমীকরণে তিনটি বীজ আছে, সেটি আমরা ধরে নিলাম আলফা, বিটা, গামা। স্বাভাবিকভাবে কোনো অসুবিধা নেই। আমরা এটা শিখেছি যে কোনো একটি সমীকরণে যদি বীজ আলফা, বিটা, গামা হয়, তাহলে সেই বীজগুলি যদি আমরা সমীকরণে বসিয়ে দিই, তাহলে অবশ্যই সেই সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে আমরা বলতে পারি যে a² প্লাস b² প্লাস c =0 হবে। এটি আমরা 1 নম্বর সমীকরণ রাখলাম। একই রকমভাবে বিটাও যদি এই দ্বিঘাত সমীকরণের বীজ হয়ে থাকে, তাহলে আমরা a² প্লাস b² প্লাস c =0 এটিও লিখতে পারি একটি 2 নম্বর সমীকরণ। এখানে আমরা ধরে নিলাম, কেন ধরলাম? কারণ এবার আমরা এটা কন্ট্রাডিকশন মেথডের মাধ্যমে আমরা করার চেষ্টা করবো। অর্থাৎ সর্বপ্রথম আমরা ধরে নিচ্ছি হ্যাঁ একটি দ্বিঘাত সমীকরণে তিনটি বীজ পাওয়া যায়, ঠিক আছে, একটি আলফা, একটি বিটা, একটি গামা, আমি ধরে নিলাম। এখন আলফা, বিটা, গামা তিনটি কিন্তু ভিন্ন, অর্থাৎ আলফা = বিটা = গামা। কারণ তিনটি যখন ভিন্ন বীজ, তাহলে তিনটি কিন্তু সমান নয়, এটি কিন্তু আমরা ধরে নিলাম। তাহলে আমরা এটাও জানি যে কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজ কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ বলে না, কোনো সমীকরণের একটি বীজ যদি জানা থাকে, তাহলে সেই বীজটি কিন্তু সেই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা প্রথমে আমরা সেইটি কাজ করে ইউজ করে আমরা আলফা, বিটা বসিয়ে দিচ্ছি বা গামাও বসিয়ে দিই। a² প্লাস b² প্লাস c =0। এটি আমাদের 3 নম্বর সমীকরণ এসে গেল। এখন এই তিনটি সমীকরণ আমরা পেয়ে গেছি এবং এই তিনটি সমীকরণ একদম ঠিক সমীকরণ বলে আমরা লিখেছি। এখন আমরা কি করতে পারি? আমরা পরের লাইনে আমরা কাজ করতে পারি 1 - 2 করে পাই। আমরা যদি 1 - 2 করি, তাহলে a², তার মানে আমরা a কমন নিয়ে α² - β² লিখতে পারি, প্লাস b কমন নিয়ে আলফা মাইনাস বিটা প্লাস 2c, নাকি প্লাস c - c, অর্থাৎ c কেটে যাবে আমাদের, তাহলে এরকম পজিশন আসবে, c কেটে গেল অর্থাৎ 0, এই পজিশনে এলো। আমরা এখান থেকে α² - β² অর্থাৎ a² - b² এই ফর্মুলায় একে যদি ভেঙে নিই, তাহলে পাচ্ছি a আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা প্লাস b আলফা মাইনাস বিটা এরকম আছে =0। আমরা আলফা মাইনাস বিটাকে যদি কমন নিয়ে নিই, আলফা মাইনাস বিটাকে, তাহলে পরেতে যে বাকি থাকলো, তাহলে a আলফা প্লাস বিটা প্লাস b =0। এখন দুটি সংখ্যামালার গুণফল আকারে আছে, সেটি 0। তাহলে হয় এই আলফা মাইনাস বিটা =0 হবে, নতুবা এটি =0 হবে। এখন আলফা এবং বিটা যেহেতু ভিন্ন, তাহলে এই আলফা মাইনাস বিটা আলফা ≠ বিটা যেহেতু, কারণ আমরা প্রথমে ধরে নিয়েছি, তাহলে এ আলফা মাইনাস বিটা কখনোই 0 হবে না। 0 কখন হবে? যদি আলফা বিটা সমান হয় তখনই 0 হবে। তাহলে আলফা মাইনাস বিটা 0 হতে পারে না। তাহলে এই পার্টিকুলারলি এই বিষয়টি কিন্তু 0-র জন্য এই পুরো সমীকরণটি বা পুরো অংশটি কিন্তু 0। তাহলে আমরা পরে বলতে পারি যে a আলফা প্লাস বিটা প্লাস b =0। এটি কিন্তু আমরা 4 নম্বর সমীকরণ রেখে দিতে পারি। একই রকমভাবে আমরা যদি 2 - 3 যদি করে পাই, ঠিক একই রকমভাবে যদি একই কাজই চলবে। অর্থাৎ আমরা 2 থেকে 3 বিয়োগ করছি, 2 থেকে 3, দেখো ভালো করে লক্ষ্য, আমরা কী করবো, a কে কমন নিলাম, অর্থাৎ β² মাইনাস গামা² থাকবে, আবার b কমন চলে আসবে, বিটা মাইনাস গামা, c কেটে যাবে অর্থাৎ 0। এবার তারপরে আমরা একই রকম ফর্মুলা যদি ভেঙে দিই, তাহলে a বিটা প্লাস গামা বিটা মাইনাস গামা প্লাস b বিটা মাইনাস গামা =0, এই ফর্মে চলে আসবে। আমরা তারপরে আবার একই রকমভাবে আমরা কি করব, আমরা পরের লাইনে বিটা মাইনাস গামাকে কমন নিয়ে নেব, তাহলে পড়ে থাকবে a বিটা প্লাস গামা প্লাস b
ইজ ইকুয়াল টু 0। সেম দেখো একই রকম পজিশনে চলে এসছে, এবং আমরা যেহেতু বিটা ইজ নট ইকুয়াল টু গামা, তাহলে আমি বিটা মাইনাস গামা কখনোই নট ইকুয়াল টু 0 হতে পারে না। এটিও 0 হবে না, এটিও কিন্তু 0 হতে পারে না, কারণ বিটা গামার সঙ্গে ইকুয়াল না। ইকুয়াল হলে তবে তো, দেখো দুটি সংখ্যা ইকুয়াল হলে সেটি বিয়োগ করলে তবে তো 0 হবে। তাহলে বিটা গামা তো ভিন্ন, আমি ধরে নিচ্ছি প্রথমেই, তাহলে 0 তো হতে পারে না, তাহলে এটি 0 হবে না। তাহলে 0 কোনটা হবে? 0 হবে এই অংশটি, অর্থাৎ a ইন্টু বি প্লাস গামা প্লাস বি ইজ ইকুয়াল টু 0 হবে। এটি আমরা 5 নম্বর সমীকরণ রাখলাম। এরপর কি করব? এবার আমরা 4 - 5ও করে দিই। আমরা 4 - 5 করি। পরের লাইনে আমরা 4 - 5 করে পাই। কি পাই ভালো করে দেখে নিই। 4-এ আছে a ইন্টু বি, বি তো কেটে যাবে, 4 - 5 করলে বি কেটে গেল, পরে থাকবে a কমন নিয়ে নিলাম, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস বিটা প্লাস গামা, বিটা মাইনাস গামা হবে না, বিটা মাইনাস গামা হবে। ঠিক এইরকম পজিশনে চলে এলো। এখন দেখতে পাচ্ছি ক্লিয়ারলি বিটা তো কেটে গেল, ইজ ইকুয়াল টু 0 তো আছে, তো বিটা তো কেটে গেল, এ তো 0 নয়, এ ইন্টু আলফা মাইনাস গামা ইজ ইকুয়াল টু 0। এখন এ তো 0 হতে পারে না। কেন 0 হতে পারে না তোমার কোশ্চেন আসবে, স্যার কেন 0 হতে পারে না স্যার? কারণ আমরা সমীকরণটি x² প্লাস bx প্লাস c ধরেছি ইজ ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু আমরা ধরেই কাজ করছি, তাহলে এ 0 হওয়ার কোনো রূপ চান্স নেই। তাহলে আমাকে 0 হতে গেলে স্বাভাবিকভাবে আলফা মাইনাস গামাকে 0 হতে হবে। তার অর্থ কি? তার অর্থ আলফা ইজ ইকুয়াল টু গামা হতে হবে। আমরা দেখলাম যে শুরু কোথায় করেছিলাম, আমরা শুরু যেখানে করেছিলাম সেখানে আমরা ধরেছিলাম যে হ্যাঁ, একটি দ্বিঘাত সমীকরণে 3টি বীজ থাকতে পারে, আর 3টি বীজ হবে আলফা বিটা গামা, আর 3টি বীজ ভিন্ন হবে, এক তো হওয়ার কোনো চান্স নেই, আমরা 3টি ভিন্ন বীজ হবে। সেক্ষেত্রে আমরা যদি ভিন্ন হয়ে থাকি তাহলে আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা হবে। কিন্তু এটি ধরার পরে আমরা একটি কনক্লুশনে চলে এলাম যে আলফা ইজ ইকুয়াল টু গামা হয়ে যাচ্ছে, আলফা ইজ ইকুয়াল টু গামা হয়ে যাচ্ছে, যেটি তো আমরা ধরিই নি, কিন্তু আমাকে কন্ট্রাডিক্ট করছে। বাকি ফর্মুলা সব কিছু আমি ঠিকঠাক যদি করে থাকি তাহলে আলফা মাইনাস গামা আসাটাই কিন্তু ভুল। কোথায় ভুল করেছি? আমরা প্রথমে ধরাতে ভুল করেছি। তাহলে কন্ট্রাডিকশন মেথড আমাকে ক্লিয়ার করে দিল যে এদের যে দুটো রুট সবসময় সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ এদের সর্বাধিক দুটি রুট, মানে আলফা ইজ ইকুয়াল টু গামা হয়ে যাচ্ছে, মানে এই আলফা এবং গামা তো সেম রুট, অর্থাৎ এখানে আলফা একটি রুট পেলাম আর বিটা একটি রুট পেলাম, মানে দুটি রুটই থাকবে। একটি দ্বিঘাত সমীকরণে সর্বাধিক 2টি রুট থাকবে, 3টি রুট থাকবে না। তাহলে আমরা প্রুভ করে ফেললাম। আমরা যদি কনফিউশন থেকেও থাকে কোথাও যে কেন এটি হয়, সেটা আমরা প্রমাণ করে ফেললাম যে একটি সমীকরণের দ্বিঘাত সমীকরণে সর্বাধিক 2টি বীজ থেকে থাকে। এবার আমরা যে বিষয়টি মনে করব সেটি হচ্ছে n ঘাতযুক্ত, মনে রাখবো n ঘাতযুক্ত প্রতিটি দ্বিঘাত সমীকরণ, বহুপদী সমীকরণের nটি, কেবলমাত্র nটি বীজ থাকে, অর্থাৎ এর বেশি থাকে না, কম থাকে না। কেন থাকে না? দেখো একটি সমীকরণের আমরা ভালো করে যখন দেখেছি একটি মিডল টার্ম ফ্যাক্টর করার সময় যে x² মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 বা 5 ইজ ইকুয়াল টু 6 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণে যখন আমরা ফ্যাক্টরাইজেশন করি আমরা দেখেছি যে দুটি এরকম আকারে আসে, আর এক্ষেত্রে এটিও কিন্তু লিনিয়ার এবং এটিও লিনিয়ার ফ্যাক্টরে পরিণত হয়, অর্থাৎ একঘাত সমীকরণের একঘাত সংখ্যামালায় পরিণত হয়। অর্থাৎ আমি যখন একটি স্কোয়ারের কোনো একটি ইকুয়েশনকে আমি যখন ফ্যাক্টরাইজ করি তখন দেখতে পাই যে দুটি আমরা ফ্যাক্টর পাই, সেই দুটি কিন্তু আমরা একঘাত বহু সমীকরণকে আমরা একঘাত পলিনোমিয়াল কিন্তু দেখতে পাই। একই রকমভাবে যদি কোনো একটি কিউবিক ইকুয়েশনকে আমরা সলভ করি তাহলে যে 3টি এরকম করে আমরা ফ্যাক্টর দেখতে পাই, এই 3টিও কিন্তু একঘাত আমরা পলিনোমিয়ালের কথা দেখতে পাই। তাই 4টির ক্ষেত্রে দেখবো আমরা 4টি আমরা এরকম ফ্যাক্টর পাবো। অর্থাৎ আমরা দেখেছি যে যদি কোনো একটি পলিনোমিয়ালস ইকুয়েশন, যদি কোনো একটি বহুপদী সমীকরণের যতগুলি ঘাত থাকে, সর্বাধিক যতগুলি ঘাত থাকে ততগুলি ফ্যাক্টর আমি বের করতে পারি, আর প্রত্যেকটি লিনিয়ার ফ্যাক্টর হয়ে থাকে বা একঘাত বিশিষ্ট ফ্যাক্টর হয়ে থাকে। তাহলে এই ফ্যাক্টরগুলি ইজ ইকুয়াল টু 0 হয়ে থাকে, ইজ ইকুয়াল টু 0 হয়ে থাকে, তাহলে প্রত্যেকটি থেকে একটি করে আমি ভ্যালু বের করতে পারবো। অর্থাৎ এখানে ধরো x মাইনাস a এলো, এখানে x মাইনাস b এলো, এখানে x মাইনাস c এলো, এরকম টাইপের এলো, অথবা এখানে x প্লাস b, এখানে x প্লাস c, এখানে x প্লাস d, এখানে x প্লাস কিছু একটা এলো। তো এরকমভাবে আমরা আসছে বিষয়গুলি। তাহলে যতগুলি কোনো একটি পলিনোমিয়াল যতগুলি তার পাওয়ার থাকবে ততগুলি তার লিনিয়ার ফ্যাক্টরের আকারে আমরা গুণফল আকারে লিখতে পারি, অর্থাৎ ততগুলি ম্যাক্সিমাম রুট থাকতে পারে। তার থেকে কিন্তু কম থাকতেই পারে, কিন্তু তার থেকে বেশি কখনো হবে না।
কোনোরূপভাবে তার বেশি হওয়ার কোনোরূপ চান্স নেই। তাহলে এই বিষয়টি আমরা মনে রাখার চেষ্টা করব। এই বিষয়ে যদি কখনো এই বিষয়ে আরও ডিপলি জানতে চাও, তাহলে আমি এই পার্টিকুলারলি এই টপিক নিয়ে আমি নেক্সট কোনো একটি ভিডিও বানাবো এবং সেখানে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, এবার দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় নির্ণয়। আমরা এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আমরা ফ্যাক্টরাইজেশন মেথড, মিডল টার্ম ফ্যাক্টর অনেক কিছু শিখেছি, কিন্তু আমরা সর্বপ্রথমে যে বিষয়টি খুব ইজিয়েস্ট পদ্ধতি বলে শিখেছি সেটি কি? সেটি হচ্ছে শ্রীধর আচার্য সূত্র। অর্থাৎ যদি কোনো একটি সমীকরণের ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 কোনো একটি দ্বিঘাত সমীকরণ হয়ে থাকে, তাহলে তার রুট হবে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ এর যে রুট পাবো সেটি দুটি পাবো, সেটি হচ্ছে একটি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটি যে রুট পাবো সেটি হচ্ছে মাইনাস বি মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই দুইটি রুট আমরা পেয়ে থাকবো এই আকারে। মানে যে কোনো দ্বিঘাত সমীকরণ আমার কাছে আসুক না কেন, আমরা এই পদ্ধতিতে এর ভ্যালু বের করে থাকি। ঠিক আছে, একটি এক্সাম্পল নিয়ে যদি দেখো একটি এক্সাম্পল নিয়ে যদি দেখি আমরা x² মাইনাস 4x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এর যদি আমি রুট বের করতে চাই, তাহলে আমরা প্রথমে কি করব? মাইনাস বি অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস 4, এখানে a হচ্ছে 1, b হচ্ছে মাইনাস 4 আর c হচ্ছে মাইনাস 5, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস মাইনাস 4 স্কোয়ার মাইনাস 4, a হচ্ছে 1 আর c হচ্ছে মাইনাস 5 বাই 2 ইন্টু 1। অর্থাৎ আমরা ক্যালকুলেশন করলে 4 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 16 প্লাসে মাইনাসে প্লাস 5 4 20 প্লাস 2, অর্থাৎ 4 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 36 বাই 2। অর্থাৎ আমি পাচ্ছি কি 4 প্লাস মাইনাস 6 বাই 2, অর্থাৎ একবার প্লাস ধরলে 4 প্লাস 6 অর্থাৎ 10 বাই 2 অর্থাৎ 5, এবং আরেকবার মাইনাস করলে আমি পাচ্ছি যে -1, অর্থাৎ এক্সের যে ভ্যালু পাবো x ইজ ইকুয়াল টু একবার পাবো আমি 5 আর x ইজ ইকুয়াল টু -1, এই দুটি ভ্যালু আমি পাবো। অর্থাৎ আমরা ক্লিয়ারলি একটি দ্বিঘাত সমীকরণের মান আমরা এই ফর্মুলা অর্থাৎ শ্রীধর আচার্য সূত্রের মাধ্যমে ক্লিয়ারলি আমরা দেখতে পেলাম। এখন এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর কিন্তু গুরুত্বপূর্ণ অনেকটাই। কেন গুরুত্বপূর্ণ অনেকটাই? কারণ এই স্কোয়ার রুটের ভেতরে যে জিনিসটি আছে এর উপর আমরা অনেক ভিডিও বানিয়েছি, আমরা দেখেছি যখন আমরা যখন রেঞ্জ নির্ণয় করেছি, আমরা যখন রেঞ্জ নির্ণয় করেছি, ডোমেন নির্ণয় করেছি, যখন দেখেছি তখন আমরা এই স্কোয়ার রুটের মধ্যে বাস্তব সংখ্যা মানে পুরো ফাংশনটি বাস্তব হতে গেলে স্কোয়ার রুটের মধ্যে পজিটিভ হতে হবে, নেগেটিভ হতে হবে, নেগেটিভ হলে কী হবে, পজিটিভ হলে কী হবে, সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি। অর্থাৎ স্কোয়ার রুটের মধ্যে পজিটিভ এবং স্কোয়ার রুটের মধ্যে যদি নেগেটিভ আসে, তাহলে এই সমীকরণের বীজের প্রকৃতি নির্ভর করতে থাকে, মানে বীজের প্রকৃতির পরিবর্তন হয়ে যায়। আর সেটি পরিবর্তন করতে কার হেল্প থাকে? বি স্কোয়ার মাইনাস 4ac। অর্থাৎ এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটি যদি পজিটিভ হয়, তাহলে স্কোয়ার রুটের ভিতরে পজিটিভ থাকলে এটি কিন্তু রিয়েল মান দিয়ে থাকে, কিন্তু যদি এর ভিতরে নেগেটিভ মান হয়ে যায়, তাহলে এই নেগেটিভ মান হয়ে গেলে এটি কিন্তু ইমাজিনারি মান দিয়ে থাকে। তাহলে এর বি স্কোয়ার মাইনাস 4ac ওপর পুরোপুরি কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজের কিন্তু প্রকৃতি নির্ণয় করছে, আর তাই বি স্কোয়ার মাইনাস 4ac কিন্তু নিরূপক বলা হয়ে থাকে। এখন আমরা শিখেছি যে এই বি স্কোয়ার মাইনাস 4ac মাধ্যমিক লেভেলে কিন্তু এই টেবিলটি ভালো করে দেখেছি যে বি স্কোয়ার মাইনাস 4ac কীভাবে কাজ করে। অর্থাৎ ডি যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইজ ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে আমরা বীজদ্বয় সমান এবং বাস্তব হয়ে থাকে, সেটি আমরা দেখেছি। যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয়, তো সেক্ষেত্রে বীজ দুটি বাস্তব এবং ভিন্ন হয়, এবং যদি ডি যদি লেস দ্যান 0 হয়, সেক্ষেত্রে বাস্তব বীজ পাওয়া সম্ভব নয়। এই বিষয়টি কিন্তু মাধ্যমিক লেভেল পর্যন্ত শিখেছি। এবার আমরা আরেকটু ডেভেলপমেন্ট নিয়ে আনবো, আমরা ক্লাস 11-এ আরেকটু ডেভেলপমেন্ট নিয়ে আনবো। কী নিয়ে আনবো? আমরা দেখবো যে এই টেবিলটি দেখো, এটি ভালোভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপক যদি ডি ইজ ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, এখানে কোনো ডাউট নেই। ঠিক আছে, এবার ডি যখন লেস দ্যান 0 হবে, তখন বীজদ্বয় কাল্পনিক হবে, এবং পরস্পর অনুবন্ধী হবে। অনুবন্ধী মানে আমরা কমপ্লেক্স নাম্বার বলেছি, যদি একটি বীজ যদি এ প্লাস আই বি হয়ে থাকে, আরেকটি বীজ এ মাইনাস আই বি হতে বাধ্য।
অর্থাৎ যদি ডি লেস দ্যান 0 হয় তাহলে এই বীজটি কাল্পনিক হবে। এবং একটি বীজ যদি আমি কোনোরকমভাবে বের করে ফেলতে পারি যে এ মাইনাস আইবি একটি বীজ, তাহলে আরেকটি বীজ এটি হবে, আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অর্থাৎ এই বীজগুলি কিন্তু একই সঙ্গে আসে, ঠিক আছে। এবার একই রকমভাবে যদি আমরা এবার যদি আমরা রুট বের করে যদি এ মাইনাস আইবি যদি কোনো একটি রুট বেরিয়ে হয়ে যায় তাহলে এ প্লাস বি আরেকটি রুট হবে। অর্থাৎ এদের দুটি অনুবন্ধীভাবেই কিন্তু এই রুটগুলি এসে থাকে। তাহলে এই বিষয়টা বুঝলাম। এবার যদি ডি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বীজটাই বাস্তব এবং ভিন্ন হয়ে থাকে, ভিন্ন হয়ে থাকে। এক্ষেত্রে মাথায় রাখবো ডি যদি পূর্ণবর্গ হয়, আরও বিষয়, যদি ডি যদি পূর্ণবর্গ হয়ে যায় অর্থাৎ স্কোয়ার রুটের মধ্যে ধরো 9 এলো, অর্থাৎ 9টি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এখান থেকে 3 বেরিয়ে আসবে। যদি সেই রকম কিছু সংখ্যা হয়ে থাকে তাহলে এ বি সি মূলদ হয় এবং সেক্ষেত্রে বীজদ্বয় বাস্তব, মূলদ এবং ভিন্ন হবে। বাস্তব এবং ভিন্ন ছিল, তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় অ্যাড হলো মূলদও হবে। যখন যদি ডি এর ভেতরে যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, আর ডি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় অর্থাৎ স্কোয়ার রুট অফ 3 যদি হয়ে যায় তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আর স্কোয়ার রুট অফ 3 সব সময় অম্লদ সংখ্যা, তাহলে অম্লদ সংখ্যার সঙ্গে যখন যোগ বিয়োগ হবে তখন সেটি অম্লদ সংখ্যাই পাবো। তাহলে যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় এবং এ বেশি মূলদ হোক বা অমূলদ হোক, যাই হোক না কেন, বাস্তব, অমূলদ সংখ্যা এবং ভিন্ন এবং অনুবন্ধী রুট হবে। এটি খুব মারাত্মক। যেমন কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা বলছিলাম যে একটি বীজ যদি এ প্লাস আইবি হয়ে থাকে আরেকটি বীজ এ মাইনাস আইবি হবেই। এবার একই রকমভাবে যদি একটি বীজ যদি 4 প্লাস √3 যদি হয়, আরেকটি বীজ সহজভাবে 4 মাইনাস √3 হবে। তো ক্লিয়ার, কারণ √3 ভেতরে আর কিছু কাজ হচ্ছে না। তাহলে আমার কি আছে, বি মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। এখন এই ভেতরের অংশটি যদি আমি অমূলদ সংখ্যা পেয়ে যাই তাহলে এর সঙ্গে বি এর তো আর কোনো কাজই হবে না। তাহলে কি একবার প্লাস নিয়ে বসবে, একবার মাইনাস নিয়ে বসবে। অর্থাৎ যদি একটি এইভাবে রুট বের হয় আরেকটি এইভাবে আসে, অর্থাৎ অনুবন্ধীভাবেই কিন্তু তারাও এসে থাকবে। যদি অমূলদ অর্থাৎ অমূলদ কখন হবে, যখন ডি পূর্ণবর্গ সংখ্যা হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে এটি বাস্তব হবে, অমূলদ হবে, ভিন্ন হবে, তার সঙ্গে সঙ্গে অনুবন্ধীয় রুট কিন্তু এনে দেবে। এত বিষয়গুলি কিন্তু ভালো করে মনে রাখবো। এই কারণে মনে রাখবো এখান থেকে যে কোনো এমসিকিউ কোশ্চেন পড়তে পারে। আর এখানে আমরা বলবো না যে না আমি তো কিছু পারবো না, আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। এরকম তুমি এমসিকিউ কোশ্চেন আসলে তুমি শুরু করে দিলে ক্যালকুলেশন করে, রুট বের করে, এবং রুট বের করার পরে তুমি লিখলে যেটা অ্যান্সার, সেটি কিন্তু করার কোনো প্রয়োজন নেই। আমি ডি এর উপর বেস করে আমি কোনো একটি সমীকরণ ডি বের করবো, b² মাইনাস 4ac বের করব, দেখবো এটি 0 হচ্ছে কিনা। যদি 0 হয়ে যায় তাহলে আমি ক্লিয়ার বলবো বীজগুলি বাস্তব এবং সমান হবে। এই b² মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয় এবং সেটি যদি পূর্ণ বর্গও হয়ে থাকে তাহলে আমরা ক্লিয়ারলি এই তিনটি জায়গায় আসবো, বাস্তব হবে, মূলক হবে এবং ভিন্ন হবে। যদি b² মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয় এবং সেটি পূর্ণবর্গ সংখ্যায় না আসে তাহলে আমরা বলে দেবো এই বীজদ্বয় বাস্তব হবে, অমূলদ হবে, ভিন্ন হবে এবং বীজ দুটি অনুবন্ধীয় হবে। আর ডি যদি লেস দ্যান 0 হয় তাহলে সেক্ষেত্রে বীজ দুটি কাল্পনিক হবে এবং অনুবন্ধী হবে। এই এতগুলো বিষয় কিন্তু ভালোভাবে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নেব যাতে কোনো রকম ডাউট না আসে। এবার আমরা যে বিষয়টি শিখব যে বীজ এবং সহগের মধ্যে সম্পর্ক, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। কীভাবে একটি সমীকরণের ax² একটি সমীকরণ দেখলাম ax² প্লাস bx প্লাস c = 0, ঠিক আছে। a ≠ 0 হবে, এই কি বারবার লেখা দরকার নেই, কারণ আমরা জানি যে a ≠ 0 হবে, তবে এটি দ্বিঘাত সমীকরণ হবে। এখন এই সমীকরণে বীজও বের করতে শিখে গেছি। এই সমীকরণে বীজ হবে একটি মাইনাস বি প্লাস √b² মাইনাস 4ac/2a, আরেকটি বীজ হবে মাইনাস বি মাইনাস √b² মাইনাস 4ac/2a। এখন কোশ্চেন আসছে যে এই যে বীজগুলি অর্থাৎ এক্সের যে দুটি ভ্যালু পেয়েছি সেই ভ্যালুগুলির সঙ্গে সেই মানগুলি এবং এতে যে সহগ অর্থাৎ x² সহগ a, x সহগ b এবং কনস্ট্যান্ট বা x² সহগ যে c, এদের মধ্যে বীজের সঙ্গে কোনো রিলেশন আছে কি? তাহলে আমরা সেটি কাজ করতে পারি যে কি করতে পারি, এটি যদি y ধরে নিই যে এই একটি বীজ হচ্ছে x = এত, একটু y = দুটি বীজ পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা x প্লাস ওয়াই প্রথমে বের করার চেষ্টা করি। যদি x প্লাস ওয়াই বের করি কী পাবো আমরা, 2a লসাগু, তো উভয় ক্ষেত্রে 2a লসাগু হবে, তাহলে মাইনাস বি
প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস মাইনাস প্লাস করছি তাহলে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a যেরকম আছে থাকলো। কী হলো, আমরা এই প্লাস কেটে গেল, অর্থাৎ আমরা পাচ্ছি মাইনাস 2b বাই 2a, এরকমই তো পাচ্ছি তাই না। তাহলে 2 কেটে গেল, অর্থাৎ মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস বি বাই এ পাচ্ছি। ঠিক আছে, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এখন আমরা দুটি কী করলাম, রুটের যোগফল বের করলাম, বীজগুলির বা বীজ দুটিও লিখতে পারি যোগফল। বীজগুলির দুটির যোগফল আমি দেখলাম, পেলাম কি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এবার আমরা এই দুটির গুণ করি, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই করি, অর্থাৎ বীজগুলির গুণফল বের করছি। কী হবে, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, এখন এইটি অংশটি যদি ধরো আমরা সেপারেটলি ভেঙে নিই, আমি বেশি করেই করছি, একটু বেশি করেই করছি, যে আমরা যদি এই 2a কে বাদ দিয়ে আমরা উপরের অংশটিকে ভেবে দেখি, যে এটি এ প্লাস বি, এ মাইনাস বি, যদি এরকম অবস্থা থাকে, নিচের অংশতে গুণ করলে তো 4a² আসছে। ঠিক আছে, 4a² আমি লিখে দিলাম। উপরের অংশটি দেখতে পাচ্ছি, কি পাচ্ছি, মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac তার হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে কিন্তু চলে এলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে এলো। এখন এখান থেকে কী পাচ্ছি, বি স্কোয়ার মাইনাস এটি পুরোটা উঠে যাবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাসে প্লাস 4ac বাই 4a²। ঠিক এরকম আসছে, এটি কেটে গেল, তাহলে 4ac বাই 4a², 4 কেটে গেল, এও কেটে গেল, মানে সি বাই এ। আমি কি পেলাম, আমি বীজগুলির গুণফল পেলাম, গুণফল হাতে লেখা একটু খারাপ, ম্যানেজ করে নেবে। বীজগুলির যোগফল যেটি পেলাম সেটি পেলাম আমরা মাইনাস বি বাই এ, এবং বীজগুলির গুণফল পেলাম সি বাই এ। এখন যদি আমরা যে সমীকরণটা আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, একে উভয় পক্ষে আমরা এ দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0। এবং যদি আমরা এটিকে আরেকটু সুন্দরভাবে লিখি, এক্স স্কোয়ার একটি মাইনাস কমন নিয়ে মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। কি দেখো, মাইনাস প্লাস, মানে এটি থাকছে, তাহলে আমরা এই ডেভেলপমেন্ট করতে পারি। এখন এই মাইনাস বি বাই এ আমরা দেখতে পাচ্ছি, মাইনাস বি বাই এ কী পাচ্ছি, বীজগুলির যোগফল, আর সি বাই এ কী পাচ্ছি, এই সি বাই এ বীজগুলির গুণফল। একটি সম্পর্ক পেলাম যে মাইনাস বি বাই এ, অর্থাৎ আমি একটি সমীকরণকে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়ে থাকে, তাহলে তাকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস বীজগুলির যোগফল ইন্টু এক্স প্লাস বীজগুলির গুণফল। মানে একটি সমীকরণকে আমরা ঠিক ইজ ইকুয়াল টু 0, একটা সমীকরণকে আমরা যদি বীজ জানা থাকে কোনো একটি সমীকরণের, সেখান থেকে আমরা একটি সমীকরণ গঠনও করতে পারি ঠিক এই ফর্মে। মানে আমাকে যদি কোনো সমীকরণ দেওয়া নাও থাকে, আমাকে যদি বলে দেয় যে একটি সমীকরণ আছে, সেই সমীকরণের বীজ দুটি এ এবং এই, তাহলে একটি সমীকরণটি কী হবে, তাহলে আমরা এই ফর্মুলাতে কিন্তু খুব ইজিলি বলতে পারি। অথবা আমরা ক্লিয়ারলি বলতে পারি, এখানে এক্স এবং ওয়াই লিখেছি, তো এখানে আলফা বিটা ধরে নাও, কারণ এক্স ওয়াই আমাদের এক্স যেহেতু আমাদের সমীকরণ আছে, এটি আলফা এবং বিটা ধরে নাও, এখানে আলফা এবং বিটা ধরে নাও, তাহলে আমরা বলতে পারি যে এই জায়গায় এসে যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আলফা বিটা যদি কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজ হয়ে থাকে, তাহলে আমরা সেই সমীকরণটা ঠিক এইভাবে লিখতে পারি। অথবা এটা বলতে পারি যে কোনো একটি সমীকরণের বীজ দুটির যোগফল সব সময় হবে মাইনাস বি বাই এ, এবং বীজ দুটির গুণফল হবে সি বাই এ। বোঝাতে পারলাম? এখান থেকে অনেক রকম কোশ্চেন আছে, আমরা মাধ্যমিক লেভেলেও শিখেছি, এবং এখনও আমরা এর উপর কিন্তু কোশ্চেন থাকতে পারে, এবং সেটি বোঝবার চেষ্টা করব। এখন
এখন কোনো একটি সংখ্যামালার চিহ্ন, এখন কোনো একটি সংখ্যামালার চিহ্ন বুঝতে গেলে আমাকে প্রথমে কিছু ধারণার উপর ক্লিয়ার থাকতে হবে। আমরা কি ধারণা ক্লিয়ার থাকতে হবে? যে একটি দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়। আমরা ভালো করে জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এটি একটি দ্বিঘাত সমীকরণ যেখানে এ নট ইকুয়াল টু 0। সেই সমীকরণ দেখতে আইদার এটি প্যারাবোলা হয়ে থাকে বা অধিবৃত্ত হয়ে থাকে, আর এই অধিবৃত্তটি ঠিক এইরকম আকার হয়ে থাকে অথবা ঠিক এইরকম আকারের হয়ে থাকে। কি বললাম? একটি দ্বিঘাত সমীকরণ দেখতে যেমন আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনে দেখেছি, একটি লিনিয়ার ইকুয়েশন ঠিক এরকম হয়ে থাকে। যেমন এইটি আমরা কীভাবে দেখেছি, কোথায় দেখেছি? আমরা স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে যখন লেখচিত্র অঙ্কন করছিলাম তখন দেখেছি। কিন্তু আমাদের কখনো কখনো আমাদের টিচাররা মাধ্যমিক লেভেলে কিন্তু বলে দিয়েছে যে একটি দ্বিঘাত সমীকরণ দেখতে ঠিক এরকম হয়ে থাকে বা এরকম হয়ে থাকে। ঠিক আছে, এখন এরকম বা এরকম হওয়ার পক্ষে রিজন কি? অর্থাৎ এরকম হবে না এরকম হবে। একটি দ্বিঘাত সমীকরণ দেখতে ঠিক উপরের দিকে হবে, অর্থাৎ ওপেন্স আপ হবে না ওপেন্স ডাউন হবে, সেটি বিচার করবে কে? সেটি বিচার করবে এ। যদি এ গ্রেটার দ্যান 0 হয় সেক্ষেত্রে এটি কিন্তু ডিপেন্ড করবে ঠিক এইটির ওপর, অর্থাৎ ওপেন্স আপ হবে এই চিত্রটি, আর এ যদি লেস দ্যান 0 হয় তাহলে ওপেন্স ডাউন হবে চিত্রটি, অর্থাৎ এরকম হয়ে থাকবে চিত্রটি। ঠিক আছে, বোঝাতে পারলাম? প্রথমে এর উপর নির্ভর করবে ছবিটি এরকম হবে না ছবিটি ঠিক এরকম হবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে এবার যদি তাই হয়ে থাকে তাহলে এ তো নির্ভর করলো। এবার তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় আছে যে আমরা বললাম যে একটি দ্বিঘাত সমীকরণ, এখন আমরা আরেকটি জিনিস শিখেছি কি, যে একটি দ্বিঘাত সমীকরণের বীজ, দ্বিঘাত সমীকরণের বীজ কি? বীজ যখন শিখেছি তখন বলেছি যে এটি যদি এক্স অ্যাক্সিস হয়ে থাকে তাহলে বীজ কথার অর্থ হচ্ছে যে এক্স অ্যাক্সিসের ওপর অবস্থিত পয়েন্টগুলিকে বীজ বলে। তার অর্থ হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণে যদি আমি লেখচিত্র অঙ্কন করি আর সেই দ্বিঘাত সমীকরণে যদি বীজ যদি এই দুটি পয়েন্ট হয়ে থাকে তার অর্থ স্বাভাবিকভাবে সেই দ্বিঘাত সমীকরণটি ঠিক এরকমভাবে এদেরকে টাচ করে কিন্তু বেরাবে, মানে এরকম সমীকরণ হয়ে থাকবে, তাই না? কারণ আমি একটি বলেছি যে আমি পূর্বে আলোচনা করার সময় বলেছি যে এটি খুব কাজে লাগবে, যে একটি দ্বিঘাত সমীকরণ হোক বা কোনো একটি সমীকরণ হোক তার বীজ কথার অর্থ হচ্ছে মানে y = 0 করা অর্থ হচ্ছে এক্স অ্যাক্সিসের ওপরে তার পয়েন্ট থেকে থাকবে যখন তার বাস্তব বীজ থাকবে। তার অর্থ হচ্ছে তার চিত্র যদি অঙ্কন করতে যাই তাহলে পার্টিকুলারলি এই পয়েন্টগুলি যেটি থাকবে টাচ করে কিন্তু বেরাবে সেইটি। এখন স্বাভাবিকভাবে বীজের প্রকৃতি ডিপেন্ড করছে কার উপর? ডি এর ওপর। ঠিক আছে, যদি এখন ডি যদি শূন্য হয়ে যায়, ডি যদি শূন্য হয় তাহলে আমরা কি পড়েছি? ডি যদি শূন্য হয় সেক্ষেত্রে এই বীজ দুটি সমান হবে এবং একটি হবে, তাই না? সমান বীজ দুটি সমান হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবো সেই সমীকরণটি দেখতে এরকম হবে। দেখো, এই সমীকরণটি যখন বীজ যদি সেম হতে হয় তার অর্থ হচ্ছে বীজটি একটি পয়েন্টে ছেদ করবে। ভালো করে বোঝার চেষ্টা করো। এক্ষেত্রে দেখো, প্রথম এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যে ছবিটি এঁকেছিলাম সেখানে দুটি পয়েন্ট টাচ করছে, তার অর্থ হচ্ছে এই যে গ্যাপটি আমরা লক্ষ্য করছি, এই গ্যাপটি যাই হোক না কেন একটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ওয়াই ইজ ইকুয়াল টু এই যে গ্যাপটি দেখতে পাচ্ছি, এই গ্যাপটি দুটি পয়েন্টে এক্স অ্যাক্সিসকে ছেদ করছে, অর্থাৎ এর যে এক্স ইজ ইকুয়াল টু দুটি ভ্যালু পাবো, যাই হোক না কেন সেটি যাই হোক না কেন আলফা বিটা হোক, এইটি আলফা এবং এটি বিটা হবে। এবার যখন আমার ডি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে তার অর্থ হচ্ছে আমরা একটি বীজ পাবো। ঠিক আছে, আমরা একটি বীজ পাবো। একটি বীজ কোথায় হবে? এখানে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি একটি বীজ হতে হয় তাহলে এটি তো এইভাবে নিশ্চয়ই হবে না। ঠিক আছে, তাহলে এটি হতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে এই চিত্রটি ঠিক এইরকমভাবে টাচ করে বেরিয়ে যাবে, এরকম চিত্র হবে, অর্থাৎ একটি পয়েন্টে টাচ করে বেরিয়ে যাবে এরকম চিত্র হবে। তাই দেখতে পাচ্ছি যে এরকম করে যদি হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে এর যে আউটপুটগুলি, অর্থাৎ এটি তো এক্স অ্যাক্সিস, এটি এক্স ড্যাশ, আর উপরের দিকে যদি আমরা ওয়াই ড্যাশ এঁকে থাকি তাহলে এই নিচের অংশটি তো মাইনাস হবে ওয়াই এর ক্ষেত্রে, কিন্তু উপরের প্রত্যেকটি অংশটি কিন্তু পজিটিভ হয়ে থাকবে, উপরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ আমরা জানি। আবার এক্স অ্যাক্সিসের এদিকটা পজিটিভ এবং এদিকটা নেগেটিভ। আমরা যেহেতু এর আউটপুট নিয়ে আলোচনা করছি, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর যে চিহ্ন, এটা নিয়ে যেহেতু আলোচনা করছি, এটি তো আউটপুটের চিহ্নকে নির্দেশ করছে। এখন লক্ষ্য করছি, দেখো এই গ্যাপটি যেটি অঙ্কন করলাম এর প্রত্যেকটি অংশ, অর্থাৎ এই পয়েন্টটি যদি পয়েন্টগুলির কথা বলি, যে এর আউটপুটগুলি কি? আউটপুট হচ্ছে এক্স কোঅর্ডিনেটস, ওয়াই কোঅর্ডিনেটস। আউটপুট মানে হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটস।
তাহলে এই ওয়াই কোঅর্ডিনেটসগুলো ঠিক এরকম পজিশনে আছে, আর এই পজিশন বা এই পজিশনগুলিতে আছে, এই পজিশনগুলিতে আছে, এই পজিশনগুলিতে আছে, এই পজিশনগুলি আছে। দেখো এই পজিশনগুলিতে তুমি যদি কল্পনা করে নাও যে এর কোঅর্ডিনেটস বের করতে, দেখো তাহলে দেখতে পাচ্ছ এক্সের একটি ভ্যালু আসবে, এদিকে নেগেটিভ এক্সের ভ্যালু আসবে, তার জন্য একটি পজিটিভ, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, অর্থাৎ পার্টিকুলারলি একটি জায়গাতে কিন্তু আউটপুট শূন্য হচ্ছে, আদারওয়াইজ সব জায়গাতে আউটপুট পজিটিভ হচ্ছে। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটির ক্ষেত্রে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, এর প্রত্যেকটি আউটপুট বা এর চিহ্ন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ শূন্য হবে অথবা শূন্য থেকে বড় হবে, মানে পজিটিভ হবে। এটি কখন? যখন ডি 0 হবে এবং এ যখন গ্রেটার দ্যান 0, এ যখন গ্রেটার দ্যান, দুটি কন্ডিশন থাকবে, ডি যখন 0 এবং এ যখন গ্রেটার দ্যান 0, কারণ এ গ্রেটার দ্যান 0 বলে কিন্তু এই চিত্রটি ঠিক এই রকম হয়েছে। এবার যদি আরেকটি কন্ডিশনের কথা ভেবে দেখি, আমরা এই অংশটিকে বাদ দিয়ে দিচ্ছি, আরেকটি কন্ডিশনের কথা ভেবে দেখি যে এখন ডি হচ্ছে 0 এবং এ হচ্ছে লেস দ্যান 0। যদি এই কন্ডিশনের কথা ভেবে দেখি তাহলে দেখো এ একটি এক্স অ্যাক্সিস, ঠিক আছে, তাহলে চিত্রটি এরকম হবে, একটি পার্টিকুলারলি একটি পয়েন্টেই কিন্তু ছেদ করবে এবং তার সাথে সাথে কিন্তু নিচের দিকে হবে, এই নিচে দেখো এ যখন লেস দ্যান 0 সেটি কি হয়, ওপেন্স ডাউন হয়, অর্থাৎ কীরকম চিত্রটি হবে ঠিক এই রকমভাবে কিন্তু চলে আসবে, ঠিক আছে, এইরকমভাবে চলে আসবে। অর্থাৎ লক্ষ্য করছি এর যে আউটপুটগুলি যদি দেখি এখানে 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 এখানে, অর্থাৎ এর আউটপুটগুলি যাই পাবো না কেন শূন্য পেতে পারি অথবা নেগেটিভ আর নিচের দিকে ওয়াই নেগেটিভ ভ্যালু নেবে, অর্থাৎ এক্ষেত্রে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর যে ভ্যালু সেটি লেস দ্যান ইকুয়াল টু 0 হবে, শূন্য হতে পারে অথবা শূন্য থেকে কম মানে নেগেটিভ হবে। কী জিনিস বুঝলাম? ভালো করে বোঝো, আমার গ্যাপ কিন্তু অবশ্যই বোঝাটা খুব দরকার, যেহেতু এই গ্যাপ আমার করতে হয়, আমরা মাধ্যমিক লেভেল গ্যাপ পড়ি, সেই জন্য সেপারেটলি গ্যাপের জন্য একটি ভিডিও বানিয়েছি, সেখানে ভালো করে দেখো। আমি পার্টিকুলারলি বলছি, এখানে আমরা বলবো লাস্টের দিকে আমরা বলবো গ্যাপ সম্বন্ধে আলোচনা করব, কিন্তু মাথায় দেখো একটি দ্বিঘাত সমীকরণ হয় প্যারাবোলা বা অধিবৃত্ত হয়ে থাকে এবং সেই অধিবৃত্তটি আইদার উপরের দিকে হতে পারে বা নিচের দিকে হতে পারে, সেটি ডিপেন্ড করছে এর ভ্যালুর উপর, অর্থাৎ এ যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে সেটি উপরের দিকে নির্ণয় করবে এবং এ যদি নেগেটিভ হয় নিচের দিকে নির্ভর করবে। এখন রুটের যে ডেফিনেশন বা রুটের যে ধারণা, সেখানে আমরা দেখেছি যে রুট সেই পার্টিকুলারলি পয়েন্টগুলোতে হয়ে থাকে যেখানে এক্স অ্যাক্সিসকে টাচ করে, সেক্ষেত্রে এর যখন ডি যখন শূন্য হয় তখন আমরা দেখেছি যে একটি দ্বিঘাত সমীকরণে একটি পয়েন্টেই টাচ করবে, তাহলে এরকম চিত্রটি ঠিক এইরকম হবে এবং এরকম হওয়ার জন্য এর যে মানগুলি হবে অর্থাৎ আউটপুটগুলি হবে আইদার পজিটিভ হবে এবং 0 হবে। যখন এ লেস দ্যান 0 তখন এর আউটপুটগুলি আইদার 0 হবে অথবা নেগেটিভ হবে। এবার আমরা দ্বিতীয় কন্ডিশনে আসছি। কী কন্ডিশন? ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের এখন এ গ্রেটার দ্যান 0 এবং ডি গ্রেটার দ্যান 0 যদি এরকম হয়ে থাকে তাহলে কি হবে? দেখো যদি ডি গ্রেটার দ্যান 0 হয়ে থাকে তাহলে আমরা দুটি ভ্যালু পাবো, আমরা বলেছি আমরা দুটি ভ্যালু পাবো। তাহলে এটি যদি এক্স অ্যাক্সিস হয়ে থাকে তাহলে ঠিক চিত্রটি ঠিক এরকম আকারে হবে নাকি? এরকম আকারে হবে, কারণ এ গ্রেটার দ্যান 0 মানে ওপরের দিকে হবে, হাত ওপরের দিকে থাকবে। তার সঙ্গে সঙ্গে ডি যখন গ্রেটার দ্যান 0 নিরূপকের অনুসারে, আমরা নিরূপকের ধর্ম অনুসারে যেটি আমরা বলেছিলাম, ভালো করে মনে রাখো, স্ক্রিনশট করো, সেখানে বলেছিল ডি যখন গ্রেটার দ্যান 0 তখন এর দুইটি বাস্তব বীজ পাবো এবং সেই দুটি বাস্তব বীজ এক্স অ্যাক্সিসকে টাচ করবে, তাই না? দুটি বাস্তব বীজ পাবো এবং দুটি ভিন্ন বাস্তব বীজ পাবো। তার অর্থ হচ্ছে ভিন্ন বাস্তব বীজ মানে এটি দুটি ভিন্ন ভিন্ন পয়েন্টে ছেদ করবে এই রেখাংশটি। এখন লক্ষ্য করে দেখো, এটি যদি আলফা এবং বিটা হয়, অর্থাৎ ভিন্ন দুটি বীজ, একটি আলফা এবং একটি যদি বিটা হয়, লক্ষ্য করো এই যে অংশগুলি অর্থাৎ এই পয়েন্টে এইসব পয়েন্টে এর পজিটিভ ভ্যালু দেবে। এই যে এইটুকু অর্থাৎ আলফা বিটার মধ্যবর্তী অংশে আলফাতে এ 0 দেবে, বিটাতে এ 0 দেবে, বিটার পরের অংশকে এই দিকে অর্থাৎ এই দিকে এ পজিটিভ ভ্যালু দেবে, আলফার থেকে কমে এ পজিটিভ ভ্যালু দেবে, আর ঠিক আলফা বিটার মাঝখানে এর নেগেটিভ ভ্যালু দেবে। এই বিষয়গুলি আমরা কিন্তু অসমীকরণ চ্যাপ্টারে ভালোভাবে বুঝিয়েছিলাম যে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট, অর্থাৎ এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটিকে আমরা যদি আলফা বিটা যদি রুট হয়ে থাকে তাহলে একে আমরা এক্স মাইনাস আলফা ইন্টু এক্স
মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0 আকারে লিখতে পারি। এখন আমরা লক্ষ্য করেছি এক্সের ক্রিটিক্যাল পয়েন্ট কী কী, এক্স ইজ ইকুয়াল টু আলফা এবং এক্স ইজ ইকুয়াল টু বিটা। ক্রিটিক্যাল ভ্যালু কথার অর্থ হচ্ছে, ধরো আমি বলছি এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 এই আকারে আছে। ক্রিটিক্যাল ভ্যালু এক্সের ক্রিটিক্যাল ভ্যালু 2 এবং এক্সের ক্রিটিক্যাল ভ্যালু 3, অর্থাৎ অর্থ হচ্ছে এর ভ্যালু যখন 2-এর থেকে, এক্সের ভ্যালু যখন 2-এর থেকে বেশি হবে তখন এই পজিটিভ নেবে, এই অংশটি পজিটিভ ভ্যালু দেবে, এবং এক্সের ভ্যালু যদি 2-এর থেকে ছোটো হয় তাহলে এর নেগেটিভ ভ্যালু দেবে। অর্থাৎ 2 পয়েন্টটি হচ্ছে পার্টিকুলারলি ক্রিটিক্যাল পয়েন্ট, যার পরে তার বেশি নিলে সে পজিটিভ ভ্যালু দিচ্ছে, তার কম নিলে সে নেগেটিভ ভ্যালু দিচ্ছে, তাই এই কে বলা হয় এক্সের ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে আমরা কী করি, আমরা ক্রিটিক্যাল পয়েন্ট দুটোকে চুজ করি এবং ক্রিটিক্যাল পয়েন্টগুলো চুজ করে আমরা সেই মানগুলো বসে দেখি যে কোন জায়গায় কীভাবে মান দেয়। আমরা এটা দেখেছি, এক জায়গায় যদি পজিটিভ দেয় পরের যে অংশতে ইন্টারভ্যালে সে নেগেটিভ দেয়, পরেরটাতে পজিটিভ দেয়। ঠিক এইভাবে আমরা দেখেছি। আমরা অসমীকরণ চ্যাপ্টারকে কিন্তু আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমরা এইরকম একটি পজিশানে এলো যে ক্ষেত্রে আমরা এখানে পজিটিভ ভ্যালু পেলাম, নেগেটিভ ভ্যালু পেলাম, এর ক্ষেত্রে কিন্তু এইভাবেই এ মান দিয়ে থাকবে। অর্থাৎ কোনো একটি পার্টিকুলার, অর্থাৎ আলফা এবং বিটার মধ্যে এ কিন্তু পজিটিভ ভ্যালু দেবে, আলফা এবং বিটাতে এ 0 ভ্যালু দেবে, এবং তার বাইরে অর্থাৎ বিটার বেশি এবং আলফার কমে এ কিন্তু পজিটিভ ভ্যালুকে দিয়ে থাকবে। এক্ষেত্রে আলফা বিটার মধ্যে নেগেটিভ ভ্যালু দেবে, বাকি সব ক্ষেত্রে পজিটিভ এবং 0 ভ্যালুকে দেবে। একই রকমভাবে যদি আরেকটি কন্ডিশনও হতে পারে, তাই না? ধরো এবার যদি একই রকমভাবে যদি এই ক্ষেত্রে দেখো এ যদি লেস দ্যান 0 হতো, যদি এক্ষেত্রে একই রকমভাবে যদি এ লেস দ্যান 0 এবং ডি গ্রেটার দ্যান 0 হতো, সেক্ষেত্রেও লক্ষ্য করার বিষয় ছিল যে এটি কিন্তু চিত্রটি ঠিক এই রকম হতো। অর্থাৎ এই দুটি পয়েন্টে ছেদ করে বেরিয়ে আসতো। অর্থাৎ এই পার্টিকুলারলি এটি যদি আলফা এবং বিটা হয় তাহলে এখানে নেগেটিভ, এখানে 0 এবং এখানে 0, এবং এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। অর্থাৎ আলফার থেকে বেশ ছোটো অংশ এবং বিটার থেকে বড় অংশে নেগেটিভ ভ্যালু দিত, আলফা বিটার মাঝখানে সে পজিটিভ মানকে দেবে এবং আলফা এবং বিটাতে সে 0 মানকে দেবে। ঠিক এইভাবে আমরা বোঝার চেষ্টা করব। এখন আরেকটি কন্ডিশন থেকে গেল, কি কন্ডিশন? এখন যদি এই সংখ্যামালার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এর যদি ডি যদি লেস দ্যান 0 হয় এবং এ গ্রেটার দ্যান 0 হয়, সেক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে যখন আমরা দেখলাম যে এ গ্রেটার দ্যান 0 মানে চিত্রটি তো এইরকম হয়ে যাবে, কিন্তু ডি লেস দ্যান 0 মানে এর কোনো বাস্তব মান থাকবে না, অর্থাৎ এইটি এইরকম একটি জায়গায় এর গ্যাপটি আসবে, লেখচিত্রটি আসবে। তার অর্থ এটি সবসময় পজিটিভ ভ্যালুকে দিয়ে থাকবে। একই রকমভাবে যদি ডি লেস দ্যান 0 হয়, এ লেস দ্যানও 0 হয়ে থাকে, সেক্ষেত্রে এক্ষেত্রেও ডি যেহেতু লেস দ্যান 0 তাহলে এই গ্যাপটি এ লেস দ্যান 0 হওয়ার নিচের দিকে দেবে, অর্থাৎ এইরকম পজিশনে দেবে, কারণ এ এখন এক্ষেত্রেও এই এক্স অ্যাক্সিসকে টাচ করবে না, যেহেতু এ ইমাজিনারি রুট দেবে বা রিয়েল রুট দেবে না, কারণ এক্স অ্যাক্সিস সবসময় রিয়েল রুটকে রিপ্রেজেন্ট করে থাকে। অর্থাৎ এ সবসময় নেগেটিভ ভ্যালু দেবে এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি দ্বিঘাত সমীকরণের বেসিক কিছু ধারণার ওপর আলোকপাত করা। আমরা নেক্সট ভিডিওতে কোনো একটি দ্বিঘাত সমীকরণের ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু এবং আরও দ্বিঘাত সমীকরণের গ্যাপ কীভাবে নির্ণয় করব এবং গ্যাপের ওপর কীভাবে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নির্ণয় করতে পারি গ্যাপকে দেখে বা গ্যাপকে বুঝে, সেই বিষয়ে আমরা আলোকপাত করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।